তোমাদের রোল কল করছি। তিনশো এক। প্রেজেন্ট স্যার। 302, 303, 4, 5, 6, প্রেজেন্ট স্যার। 7, প্রেজেন্ট স্যার। 8, 9, 10, প্রেজেন্ট স্যার। 11, প্রেজেন্ট স্যার। 12, 13, 14, 15, 16, 17, 18, প্রেজেন্ট স্যার। তুমি 18, জি স্যার। 19, 20, 21, 22, স্যার 317 আছে। কত? 300? স্যার স্যার 316 না আছে, মানে ওর নেট প্রবলেমের কারণে বারবার 316 ওই যে রাকিবা ইফতেখার জি স্যার। দিলাম। আর কে বললা? স্যার 317 আছে। ও 17 আছো, ঠিক আছে থাকো। 319, 20, 21, 22, 23, 24, মিউট কর, 25, 26, 27, প্রেজেন্ট স্যার। 28, 29, 30, 31, 32, 33, প্রেজেন্ট স্যার। 34, 35, প্রেজেন্ট স্যার। 36, স্যার 37, 331 ছিলাম স্যার। 331। 331 আছো? লামিয়া আক্তার? জি স্যার। আচ্ছা। 336, 37, 38, 39। স্যার 38। স্যার 38। প্রেজেন্ট স্যার। আচ্ছা হ্যালো। হ্যাঁ 39ও আছে 38ও আছে না? জি স্যার। আচ্ছা স্যার 38, 45 আছে। 45 পর্যন্ত যাই। 340, প্রেজেন্ট স্যার। 41, 42, 43, 44, 45 আছো তাই না? জি স্যার। তানজিদা আক্তার 45, 46, 47,
48, Present, sir. 49, 50, 51, 52, Sir, 52 আছে। 52 আছে, 54, Present, sir. 55, 56, Present, sir. 57, 58, Present, sir. 59, Present, sir. 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, Yes, sir. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, 72। স্যার 322 একটু দিয়ে দেন, আমি এখন ঢুকছি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি দিব। 372, 73, 74, 75, 76। আর তুমি বললা 322 ঢুকেছো, 322। Sir, 316. তানজিল আক্তার Sir, মুন্নি। হ্যাঁ স্যার 322। আর কেউ? 324. 319. 324 আয়েশা আক্তার লাবণী। 319 আফনান হোসেন। জি স্যার। আর কেউ? আচ্ছা ঠিক আছে, আমাদের হাজিরা করা শেষ। এবার পড়াশোনায় যাই। তোমাদের সঙ্গে লাস্ট ক্লাসে আমার যতটুকু আলোচনা হয়েছিল সেটা হলো, আমি এ পর্যন্ত তোমাদের সঙ্গে নেট বিক্রয়টা কিভাবে বের করতে হয় সেটা শিখে ফেলছি। কিভাবে নেট বিক্রয়টা বের করতে হয় আমরা সেটা শিখে ফেলছি। আর বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করতে হয় সেটার উপর বোধহয় আমরা 3টা অঙ্ক করেছিলাম, তাই না? জি স্যার। এখন তোমরা খেয়াল করে দেখো, আমি আমার যে বিবরণীটা তোমাদের প্রথমে লিখে দিয়েছিলাম, সেই বিবরণীতে নেট বিক্রয়টা বের করার পর সেই নেট বিক্রয় থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের মোট মুনাফাটা বের হয়ে আসে, তাই না? দেখছো, যদি আমরা নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের নেট মুনাফাটা বের করে ফেলতে পারি। তো সেই হিসেবে আজকে আমরা চেষ্টা করব এমন একটা অঙ্ক করতে যেখানে আমরা মোট মুনাফাটা বের করতে পারি। আমরা নেট বিক্রয়টা বের করব, সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করব, বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে আমরা নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে আমরা মোট মুনাফাটা বের করব, এমন একটা অঙ্ক আমরা করব। তাহলে আমাদের মোট মুনাফা পর্যন্ত বের করা শেখা হয়ে যাবে, তাই না? তোমরা আলাদা আলাদা ভাবে নেট বিক্রয় বের করা শিখে ফেলছো, তোমরা আলাদা আলাদা ভাবে বিক্রিত পণ্যের ব্যয়টাও বের করা শিখে ফেলছো, ঠিক কিনা? এখন সেরকম একটা অঙ্ক আমরা আজকে করি। সবাই তো টেবিলে আছো না? খাতা কলম নিয়ে আছো না? জি স্যার। খাতা কলম নিয়ে থাকো, জি তাহলে স্যার। হাতে হাতে
তাহলে আমরা হাতে হাতে সুন্দর করে অঙ্কটা করতে পারবো। আর আজকে আমি কার সাথে অঙ্ক করব? কার সাথে আমি আজকে অঙ্ক করব বলো তো? ৩৩৩ সাদিয়া ইসলাম আছো? ৩৩৩ সাদিয়া ইসলাম কি আছো? নেই। তো আফসানা আক্তার মিম আছো ৩৩৬? আফসানা আক্তার মিম নাই না? আচ্ছা ৩৫৬ আছো? আখি, জান্নাতুল ফেরদৌস আখি? জি আখি, স্যার। আখি আছো? জি স্যার। তো আখি আজকে আমি তোমাকে নিয়ে অঙ্ক করি। জি ওকে স্যার। ওকে না? খাতা কলম নিয়ে বসছো তুমি? জি স্যার। তাহলে আজকের দিন আখির দিন। তাহলে চলো আমরা খাতা কলম নিয়ে যাই। আমরা নিট বিক্রয় বের করা শিখে ফেলছি। দেখো আমরা এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করা শিখে ফেলছি। বিক্রিত পণ্যের ব্যয়, আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করা শিখে ফেলছি। আর নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই কিন্তু আমরা মোট মুনাফাটা পাই। এইবার আমরা ব্যবহারিক প্রশ্নে যাব। দেখো একটা ব্যবহারিক প্রশ্ন ১ নাম্বার। আর এই প্রশ্নটার মধ্যে তোমাকে নিচে প্রশ্ন করা হয়েছে করণীয়তে মোট মুনাফা নির্ণয় করো। তার মানে এই কোশ্চেনটা থেকে তোমাকে শুধুমাত্র মোট মুনাফা বের করতে হবে। আখি তুমি আছো তো না আমার সাথে? তাহলে আমরা মোট মুনাফা বের করার জন্য আমি প্রশ্নটা পড়া শুরু করি। আখি তুমি আমার সঙ্গে সঙ্গে পড়বে। দেখো ১ নম্বর অঙ্কটাতে ক্রয় এটা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা বসাই, তাই না আখি? স্যার আমি একটু গেট খুলে দিয়ে আসি। আর ২ নম্বর পয়েন্টটা একটু দেখো। ২ নম্বর পয়েন্টের মধ্যে আছে ক্রয় ফেরত ৯,০০০ টাকা। আখি বলতে পারবে এই ক্রয় ফেরতটা আমরা কিভাবে লিখবো? আখি, আখি লাইনে নাই? আখি লাইনে নাই আখি? জি স্যার আছি। বলো ক্রয় ফেরতটাকে আমরা কিভাবে লিখবো? ক্রয় ফেরত। ক্রয় থেকে কয় ফেরত মাইনাস করব। মাইনাস করব। দেখো এরপরে বিক্রয় দেওয়া আছে। ক্রয় পরিবহনটা কোথায় বসবে তুমি বলতে পারবে? ক্রয় পরিবহনটা কি জিনিস? ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন যাবে ওই যে ক্রয় থেকে ক্রয় ফেরত মাইনাস হবে, ক্রয় পরিবহনও মাইনাস হবে। না, ক্রয় না? পরিবহনটা আমাদের একটা প্রত্যক্ষ খরচ। আমরা প্রারম্ভিক মজুত পণ্যের সঙ্গে ক্রয় লেখার পর অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো লিখি না? হ্যাঁ। এই ক্রয় পরিবহনটা হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। বুঝতে পেরেছো? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা যে অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো লিখি, ক্রয় পরিবহনটা তাদের মধ্যে একটা। তাই না? জি স্যার। তাহলে ক্রয় পরিবহনটা ক্রয়ের সঙ্গে যোগও না বিয়োগও না। ক্রয় পরিবহনটা আলাদাভাবে একটা প্রত্যক্ষ খরচ হিসেবে বসবে। তুমি শুনতে পাচ্ছ তো? জি। কি করতেছেন? বলতো আর কি মজুরিটা কোথায় বসবে? মজুরি। ব্যয়। কি ধরনের ব্যয়? মজুরি মুনাফা জাতীয় ব্যয়। প্রত্যক্ষ খরচ। আচ্ছা, কোন ব্যাগ করতেছেন তো জানি না। আমি বিক্রিত পণ্য তুমি আগের ক্লাসগুলোতে ছিলা
তাই না? একটু মনোযোগ দাও, আমি তোমাকে বলছি বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় আমরা প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখি, তারপরে ক্রয় লিখি, এবার অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করার পর সমাপনী মজুত পণ্য বাদ দেই। এইভাবে না আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করি। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করি? প্রারম্ভিক মজুত পণ্যের সঙ্গে আমরা ক্রয় লিখি, যোগ করি প্রথমে, তারপর অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করি। এই সবগুলো একসঙ্গে যোগ করার পর সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিই, তাই না? তাহলে এই মজুরিটাও একটা প্রত্যক্ষ খরচ। ক্রয় যেমন প্রত্যক্ষ খরচ, মজুরিটাও এরকম একটা প্রত্যক্ষ খরচ। বিক্রয় ফেরতটা কি করব বলো তো? বিক্রয় ফেরত কি করব আঁকি? তোমার লাইনের সমস্যা হচ্ছে? বিক্রয় ফেরত আমরা বিক্রয় থেকে বাদ দিব। প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত পণ্যের সর্বপ্রথম আইটেম, তাই না? হ্যাঁ। বেতন কি আমাদের মোট লাভ নির্ণয় করার সময় আসবে? কোথায় আসবে বেতন? পরিচালন ব্যয়। আমি বলতে চাচ্ছি মোট মুনাফা বের করার সময় তুমি এটা লিখবে কোথাও? না স্যার। এটা লিখবো না। কমিশন প্রাপ্তি এটা কি জিনিস? হচ্ছে আয়। এটা কি আমরা মোট মুনাফা নির্ণয় করার সময় কোথাও লিখবো? মোট মুনাফা বের করতে গিয়ে কি কমিশন প্রাপ্তি কোথাও বসবে? স্যার না। তোমরা খেয়াল করো, আমি কিন্তু এর আগে নিট বিক্রয় বের করা শিখেছি, বিক্রিত পণ্যের ব্যয় বের করা শিখেছি। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলেই মোট মুনাফা আসে। তাই এই দুইটা কাজে যারা আসে শুধু তাদেরকে নিয়ে আমাদের কাজ, আর এই দুইটার মধ্যে যারা বসে না তাদেরকে নিয়ে আমাদের কোনো কাজ নেই। এই কমিশন প্রাপ্তি কিন্তু আমাদের কোনো কাজে আসবে না, তাই না? বিক্রয় পরিবহন কোথায় বসবে বলতে পারবে? সেটা আসবে না। বিক্রয় পরিবহনটা আমাদের মোট মুনাফা নির্ণয়ের মধ্যে আসবে না। রেওয়া মিলে আঁকি, ভালো করে খেয়াল করো আঁকি, তোমার কিন্তু অ্যাকাউন্টিং এ দুর্বলতা আছে, আমি বুঝতে পারছি। তো রেওয়া মিলের আইটেম গুলো আমরা সব আলোচনা করলাম। এবার চলো তো দেখি পরবর্তী যে সমন্বয়গুলো এখানে আমরা দিয়েছি এগুলোকে কিভাবে সলভ করবো, একটু বুঝতে পারি কিনা। ক নাম্বার সমন্বয়, ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 12,000 টাকা। আঁকি বলতে পারবে আমরা এই সমন্বয়টা কিভাবে বসাবো? মোট মোট মুনাফা নির্ণয় করতে গিয়ে আমরা এই ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি এই আইটেমটাকে কিভাবে বসাবো আঁকি বলতে পারবে? ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি। এটাকে আমরা অলিখিত ক্রয় নামে ক্রয়ের সাথে যোগ করব। ধারে পণ্য ক্রয় কিন্তু আমরা হিসাবভুক্ত করিনি, তার মানে এটা একটা অলিখিত ক্রয়। যদি সমন্বয় কখনো কোনো অলিখিত ক্রয় থাকে তাহলে সেটা আমাদের ক্রয়ের সাথে যোগ হয়ে ক্রয়ের পরিমাণকে বাড়াবে। আমরা যত বেশি ক্রয় করব আমার ক্রয়ের পরিমাণটাও তত বাড়তে থাকবে। তাহলে ধারে ক্রয় করেছি 12,000 টাকা, এটা আমাদের ক্রয়ের পরিমাণকে বাড়াবে। তুমি কি বুঝছো কি? স্যার এবার দেখো তো খ নাম্বার সমন্বয়টা, মুনাফাবিহীন পণ্য বিক্রয়। তোমার মনে আছে এটা কিন্তু আমি এর আগেও করেছি। আমি কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় এই সমন্বয়টা পেয়েছিলাম। আমরা কিন্তু নিট বিক্রয় বের করার সময় এই সমন্বয়টা পেয়েছিলাম, তোমরা সবাই শুনেছো। মুনাফাবিহীন পণ্য বিক্রয় 5,000 টাকাকে আমরা মোট মুনাফা বের করতে গিয়ে কিভাবে বসাবো আখি বলতে পারবে? স্যার বিক্রয় থেকে বাদ যাবে এটা। আবার স্যার ক্রয় থেকে। ক্রয় থেকেও বাদ যাবে। তাহলে মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা বিক্রয় থেকেও বাদ যায়, এটা ক্রয় থেকেও বাদ যায়, তাই না আখি? জি স্যার। আমরা কিন্তু মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা বিক্রয় থেকেও বাদ দেই, মুনাফাবিহীন পণ্য বিক্রয় কিন্তু আমরা ক্রয় থেকেও বাদ দেই, ঠিক আছে? জি স্যার। এরপরে দেখো সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 55,000 টাকা, এটাই সেই সমাপনী মজুদ।
যেটা বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। দেখো তো ঘ নম্বরে একটা আগুনে বিনষ্ট পণ্য আছে 7,000। আখি বলতে পারবে এই আগুনে বিনষ্ট পণ্য 7,000 টাকা আমরা কিভাবে গ বসাবো? নাম্বার সমন্বয়টা আরেকবার বললে ভালো হতো। গ নম্বরে তো সমাপনী মজুদ পণ্য খালি দেওয়া আছে, তুমি দেখো এটা সমাপনী মজুদ পণ্য না? জি স্যার। আমরা না সমাপনী মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বাদ দিয়ে দেই? ওই যে জি প্রথমে স্যার। প্রারম্ভিক মজুদ পণ্য লিখি, লাস্টে একবারে। সবার শেষে আমরা বাদ দিয়ে দেই না সমাপনী মজুদ জি পণ্য? স্যার, জি স্যার। সকল প্রকার প্রত্যক্ষ খরচ যোগ করার পর এই যোগফল থেকে না আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি। এই হলো সেই সমাপনী মজুদ পণ্য, বুঝেছো? ইয়েস স্যার। দেখো তো আগুনে বিনষ্ট পণ্য 7,000 টাকা আখি, আগুনে বিনষ্ট পণ্য 7,000 টাকা, তুমি কি করবে একটু বলো তো আমাকে? স্যার এটা ক্রয় থেকে বাদ যাবে, আগুনে এটা ক্রয় থেকে বাদ যাবে, ঠিক আছে, পারছো। আর উমো নাম্বার আইটেমটা দেখো, মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 4,000 টাকা। বলতো মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 4,000 টাকা, এটাকে আমরা কিভাবে লিখবো? ক্রয় থেকে বাদ যাবে। এটা ক্রয় থেকে বাদ যাবে। আমরা সবকটা সমন্বয় আখির কাছ থেকে শুনলাম। এবার আমাকে প্রশ্ন করা হয়েছে এখান থেকে মোট মুনাফা বের করো। তোমরা সবাই ভালো করে শুনে নাও, আমি তোমাদেরকে একটা কথা বলছি, রেগুলার ক্লাসে থাকবে। রেগুলার ক্লাসে থাকলে তোমরা কিন্তু ধীরে ধীরে এই অ্যাকাউন্টিংটা কিন্তু তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আর আমি তোমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীটা এতটাই সহজ করে ফেলতে চাই তোমাদের কাছে, যে কোনো অঙ্ক যেন তোমরা করতে পারো। আর ইন্টারে উঠেও যেন এই জিনিসটা শিখতে তোমাদেরকে বেগ পেতে না হয়, সেই জন্য খুব মনোযোগ দাও। এবং রেগুলার যারা ক্লাস করবা তারা কিন্তু ধীরে ধীরে সত্যি সত্যি অ্যাকাউন্টিং আমি শিওর তারা একটু পারদর্শী হয়ে উঠবে। তোমরা খেয়াল করো, আমি কিন্তু তোমাদের এই হাজিরা যে শীটটা দেখছো, এর মধ্যে দেখছো যে নাম যাদের লেখা হয়েছে, 2 কালারের নাম লেখা হয়েছে, একটা কালো কালি দিয়ে একটা নীল কালি দিয়ে, দেখছো খেয়াল করে? জি স্যার, এটা দেখছি। কিন্তু বুঝতে পারোনি, তাই না? আরেকটা নাম লেখা হবে, আরেকটা নাম লেখা হবে লাল কালি দিয়ে। লাল কালির গুলো আমি আজকে তুলিনি, আগামী ক্লাসে তুলবো। এই নীল কালি গুলো হচ্ছে আমার বন্ধু, এরা রেগুলার ক্লাস করে এবং প্রতিদিন ওদেরকে ক্লাসে পাওয়া যায়, এদেরকে আমি পছন্দ করি। আর কালো কালি হচ্ছে এদেরকে এখনো আমি পছন্দ করি নাই, কারণ এরা রেগুলার ক্লাসে থাকে না, ওরা মাঝে মধ্যে ক্লাসে থাকে, মাঝে মধ্যে ক্লাসে থাকে না। তো এরা যদি রেগুলার ক্লাস করে ফেব্রুয়ারিতে, হয়তো মার্চে গিয়ে ওরা আবার ব্লু কালি পাবে। অনলাইন এবং অফলাইন উভয় লাইনে আমার হাজিরাটা এভাবেই হবে, অনলাইন এবং অফলাইন উভয় লাইনেই আমার হাজিরাটা এভাবেই হবে। আর লাল কালি হচ্ছে তারা যাদের লাল বাতি জ্বলে গেছে, এদেরকে আমি অন্তত বিভাগীয় প্রধান হিসেবে আমি যখন টেস্ট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু হবে, আমি এদের জন্য সুপারিশ করবো, লাল বাতি যাদের জ্বলে গেছে, যে এদেরকে আপনি অ্যালাউ করতে পারেন, বাট এটা অ্যাকাউন্টিং এ পাস করবে না। তাহলে কিন্তু তাদেরকে আর ফর্ম ফিল আপ করতেও দিবে না। কারণ অ্যাকাউন্টিং এ যার ফেল বা যে অ্যাকাউন্টিং পারে না, সে কিন্তু কমার্স পড়ার যোগ্যতা নেই, সে কমার্স পারবে না। অন্যান্য বাংলা ইংলিশ দিয়ে তো আর কমার্স হবে না, কমার্স হতে গেলে অ্যাকাউন্টিং হতে হবে, ফিন্যান্স পারতে হবে। তো এগুলোতে যারা ভালো করে না তাদের কমার্স পড়ার যোগ্যতা নেই। তো এই কারণে আমি লাল বাতি আলাগুলো এখনো লিখি নাই, লিখবো। কালোর মধ্যে কিছু লাল আছে, সেগুলো আমি আগামী ক্লাসে তোমাদেরকে দিয়ে দিব। ব্লু গুলোকে আমি সবচেয়ে পছন্দ করি, এবং এদের মধ্যে একজন হবে বেস্ট অফ স্টুডেন্ট, মানে এই প্রতি মাসে একজন করে বেস্ট স্টুডেন্ট হবে। আমি তাদেরকে বেশি পছন্দ করব যারা কম্পিটিশনে থেকে পড়াশোনা করে। তো আমি ক্লাসে যখন বাড়ির কাজ চাইবো, তখন আমাকে বাড়ির কাজ যার কাছে চাইবো তাকে দিতে হবে। যার কাছে চেয়ে আমি বাড়ির কাজ পাবো না, তাকে আমি -2 দিয়ে দিব। আর যার কাছে আমি বাড়ির কাজ চেয়ে পাবো, তাকে আমি 4 দিব। আর তোমাদের আরো একটা মার্কস থাকবে, সেটা হচ্ছে গ্রিন 5। গ্রিন 5টা কি? আমি এখন আখির সঙ্গে অঙ্কটা পড়ছি, আখির সঙ্গে পুরো অঙ্কটা পড়ার পর যদি আমি কখনো বলি যে তোমরা অঙ্কটা এক্ষুনি করে আমাকে দেখাও, যে সবার আগে অঙ্কটা করে আমাকে জমা দিবে, এই গ্রিন 5টা সে পাবে। এটাও আমরা এই ক্লাস ফলো করি, আমাদের ক্লাসে এটাও ফলো করা হয়। এবং এই সমস্ত মার্কের ভিত্তিতে মাস শেষে একজনকে বেস্ট স্টুডেন্ট হিসেবে বিবেচনা করা হয়। মনে রেখো, পড়াশোনাটা হচ্ছে একটা কম্পিটিশন। তুমি যত বেশি কম্পিটিশন করবে, তুমি তত বেশি শিখতে পারবে, তুমি তত একজনের থেকে আরেকজনের থেকে বেশি ভালো হতে পারবে। আর তুমি যদি কম্পিটিশনে না আসো,
তাহলে নিজেকে কখনোই ভালো স্টুডেন্ট হিসেবে গড়ে তুলতে পারবে না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। এখন আমি জি, কথা স্যার। বলছি আখির সাথে 352। 352 তামান্না আক্তার আখি প্রেজেন্ট আছে। তাকি কিন্তু ব্লু কালার। স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয়নি, একটু দিয়ে দেন না। কত তোমার? 350 350। 350। তুমি কিন্তু রেগুলার না, দেখছো? তুমি স্বীকার করো? স্যার আমার প্রেজেন্টটাও জি দেওয়া স্যার। হয়নি। তুমি কিন্তু রেগুলার না। তুমি খেয়াল করেছো তুমি কি এই মাসে রেগুলার ক্লাস জি করবে? স্যার। এরপরে কে স্যার, আছো? করব। কে বললা? কে বললা তোমার হাজিরা দেওয়া হয়নি? কে বললা? আরেকজন কে বললা হাজিরা দেওয়া হয়নি? স্যার আমি 313। 313। স্যার 315। দেখো 313 কিন্তু রেগুলার না। এখন থেকে রেগুলার হবে 315। হ্যাঁ, তুমি রেগুলার। দেরি করে ঢুকেছো। জি স্যার, সরি আজকে লেট হয়ে গেছে। হ্যাঁ, তো এরপর থেকে আমি এল দিয়ে দিব লেট করে ঢুকলে। স্যার 341 ঢুকতে পারতেছে না, ও চেষ্টা করছে নেটের জন্য। 341 ঢুকতে পারছে না তোমার নেটের জন্য, ঠিক আছে। চেষ্টা করতে বলো যাতে ঢুকতে পারে, ঠিক আছে। চেষ্টা করতে বলো যাতে ও ঢুকতে পারে। আমি নেট প্রবলেম লিখে রাখলাম। আর কেউ নাই? তো এবার আমার ব্যাপারটা তোমরা দেখেছো। আমি আখির সঙ্গে কথা বলছিলাম। স্যার এবার আমি আছি 329। তানজিরা ইসলাম তুমিও রেগুলার না। আমি দেখতে চাই এই ফেব্রুয়ারি মাসে তুমি তোমার কালো কালি থেকে নীল কালিতে আসবে, ঠিক আছে। ওকে স্যার। একটা ক্লাসও মিস করা যাবে না। যদি ভালো করতে চাও তোমাকে অ্যাকাউন্টিং এ ভালো করতে হবে। আর আমার প্রশ্ন হলো অ্যাকাউন্টিং এ প্রত্যেককে এ প্লাস পেতে হবে। অ্যাকাউন্টিং এ প্রত্যেককে এ প্লাস পেতে হবে। তোমাদের সিলেবাসটা নতুন করে হোক। সুমনের সঙ্গে জাহানারার সঙ্গে কথা বলে কিভাবে তোমাদের সবাইকে এ প্লাস পাওয়ানো যায় সেই ব্যবস্থা আমরা করব। কিন্তু তোমাদেরকে সেই কাজে সহযোগিতা করার জন্য ক্লাসে রেগুলার থাকতে হবে। ক্লাসে রেগুলার না থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, তো ঠিক আছে। এবার আমরা ওই অঙ্কটা হাতে হাতে করব। আমাদের হাতেও সময় বেশি নেই। আখির সঙ্গে কথা বলছিলাম। আখি তুমি কি খাতা কলম নিয়েছো? তুমি কি মোট মুনাফা বের করার জন্য এরকম একটা ঘর টেনে ফেলছো? সবাই ঘর টেনে ফেলো। দেখো আমি মোট মুনাফাটা বের করার জন্য ঘর টেনে বসে আছি। আজকে আখির সঙ্গে আমি অঙ্কটা করব। তুমি সবাই ঘর টেনে ফেলো সবাই। এটা দেখে দেখে ঘর টেনে ফেলো। আখি তোমার ঘর টানা হয়ে গেছে? স্যার একটু বাকি আছে। আচ্ছা, আমরা মোট মুনাফাটা বের করব। এতক্ষণ তুমি যে আলোচনা করেছো, এতক্ষণ তোমার সঙ্গে যে কথাগুলো আমরা বলেছি সেই কথার প্রেক্ষিতে, সেই আলোচনার প্রেক্ষিতে এখন আমরা এখান থেকে একটা মোট মুনাফা বের করব। সবাই খেয়াল করবা, মোট মুনাফা বের করার জন্য আমরা সর্বপ্রথমে নিট বিক্রয়টা বের করব। তারপরে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করব। এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলেই আমরা মোট মুনাফাটা পেয়ে যাব। আমি ইতিমধ্যেই তোমাদেরকে নিট বিক্রয় কিভাবে বের করে সেটা শিখিয়েছি। আবার বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করে সেটাও তোমরা সবাই শিখেছো। এমন ভাবে তোমরা হাতে হাতে সুন্দর করে সবাই অঙ্কটা শেখো। আমি যদি ক্লাসে অঙ্ক করতে দেই যেন সবার আগে কমপ্লিট করে আমাকে দেখাতে পারো। আমি যখন বাড়ির কাজ দিব তখন যেন আমাকে বাড়ির কাজটা আমি চাওয়া মাত্রই আমাকে দেখাতে পারো। স্যার শেষ। এবার তাহলে আপনি আমাকে বলো তো, আমরা সর্বপ্রথম নিট বিক্রয় বের করব। আর নিট বিক্রয় বের করার জন্য আমরা সর্বপ্রথম বিক্রয়টা লিখবো না? নিট বিক্রয়টা বের করার জন্য আমরা সর্বপ্রথম কি লিখবো? আমরা বিক্রয়টা লিখবো। আর আমরা বিক্রয়টা লিখবো হচ্ছে 2 নাম্বার টাকার কলামে।
তুমি দেখো আমাদের এই অঙ্কটার মধ্যে বিক্রয়টা দেওয়া ছিল 3,40,000 টাকা, দেখেছো? জি স্যার। আমি এই বিক্রয়টা 3,40,000 টাকা 2 নম্বর কলামে বসাই দিলাম। এখন আমরা সবসময় নিট বিক্রয় বের করতে গেলে সবসময় আগে দেখি যে আমাদের বিক্রয়ের সঙ্গে যোগ হবে এমন কোনো আইটেম আছে কিনা, থাকলে সেটাকে আগে যোগ করি। আমরা জানি যে বিক্রয়ের সঙ্গে যোগ হয় অলিখিত বিক্রয় যদি অঙ্কে থাকে, কিন্তু আমাদের এই অঙ্কের সমন্বয়ের মধ্যে কিন্তু কোনো অলিখিত বিক্রয় ছিল না, তাই না? অলিখিত ক্রয় আছে কিন্তু কোনো অলিখিত বিক্রয় নেই, আছে কি? জি স্যার। তাহলে না, স্যার। তাহলে বিক্রয়ের সঙ্গে যোগ করব এমন কোনো আইটেম আমাদের এই অঙ্কে নেই। তাহলে এখন আমরা বিক্রয় থেকে বাদ দিব যে আইটেমগুলো, সেগুলো পাবো। তাহলে চলো আমরা এখন সেগুলো লিখে ফেলি। বিক্রয় থেকে যে আইটেমগুলো আমরা বাদ দিব, দেখি কোন কোন আইটেম বাদ দিব। আমরা বাদ লিখলাম, রেওয়া মিলে আগে যে আইটেমগুলো আছে আগে সেগুলো বাদ দিব। তোমরা একটু দেখো, রেওয়া মিলে ক্রয় আছে, বিক্রয় ফেরত, ক্রয় ফেরত আছে, বিক্রয়, ক্রয় পরিবহন, মজুরি, এই যে বিক্রয় ফেরত আছে, দেখছো? বলতো এই বিক্রয় ফেরত 13,000 টাকা আমরা বিক্রয় থেকে বাদ দেব না? জি স্যার। জি স্যার। তাহলে চলো আমরা এই যে বাদ লিখে আমি কিভাবে অঙ্কটা করছি তোমাকে খেয়াল করবা। বাদ বিক্রয় ফেরত 13,000 টাকা, এই যে আমি প্রথম টাকার করে বসিয়ে দিলাম। আমাদের 13,000 টাকা বিক্রয় থেকে বাদ দিতে হবে। এরপর দেখো আমাদের আর কোন আইটেম বাদ দিব সেটা দেখি। বিক্রয় ফেরতের পর বিক্রয় বার্তা আছে কিনা, বিক্রয় বার্তা নাই। আর বিক্রয় পরিবহন তো বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক নাই, তাই না? জি স্যার। আর সমন্বয়ের মধ্যে ধারে পণ্য ক্রয়, আমরা ক্রয়ের সঙ্গে যোগ করবো এই যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় যেটা আছে। বলতো এই মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা আমরা, মুনাফাবিহীন পণ্য বিক্রয় 5,000 টাকাটা আমরা বিক্রয় থেকে বাদ দিয়ে দিব না? জি স্যার। তাহলে চলো এটা আমরা বাদ দিয়ে দেই। মুনাফাবিহীন পণ্য বিক্রয় বাদ, দেখো বাদ মুনাফাবিহীন পণ্য বিক্রয় 5,000 টাকা, এটাও আমরা বিক্রয় থেকে বাদ দিব। মুনাফাবিহীন পণ্য বিক্রয় 5,000 টাকা, এটা আমরা বিক্রয় থেকে বাদ দিব। দেখো তো আমাদের এই সংখ্যার আর কোনো আইটেম আছে কিনা যেটা বিক্রয় থেকে বাদ দিতে হবে? আর কোনো আইটেম নেই। তাহলে বলো তো বিক্রয় থেকে বাদ দেওয়ার জন্য মোট অ্যামাউন্টটা কত পেয়েছি আমরা? বিক্রয় থেকে বাদ দেওয়ার জন্য আমরা মোট অ্যামাউন্টটা পেয়েছি স্যার 18,000। তাহলে চলো সেই 18,000 আমরা এখন বিক্রয় থেকে বাদ দিয়ে দিই। আমরা এই 18,000 টাকা বিক্রয় থেকে বাদ দিচ্ছি, তাই না কি? জি স্যার। ক্যালকুলেটরে 3,40,000 থেকে তুমি যদি 18,000 টাকা এখন বাদ দিয়ে দাও, তাহলে দেখো তো আমাদের অ্যামাউন্টটা কত আসে। 32 স্যার ব্র্যাকেট দিতে হবে না? 3,22,000। 3,22,000। আর এই 3,22,000 এর নাম হচ্ছে নিট বিক্রয়, ঠিক কিনা? দেখো আমরা কিন্তু নিট বিক্রয়টা পেয়ে গেলাম। আর এই নিট বিক্রয়টা কিন্তু আমরা এর আগেও বের করা শিখেছি। এই নিট বিক্রয়টা কিন্তু আমরা এর আগেও বের করা শিখেছি। আজকে আমরা মোট লাভ বের করতে গিয়ে নিট মুনাফা বিক্রয়টা আমরা আর একবার বের করে নিলাম। আমরা নিট বিক্রয় বের করে ফেলেছি। এবার আমরা এই নিট বিক্রয় থেকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এখন বাদ দিব, এখান থেকে এখন আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। এখান থেকে আমরা এখন বাদ দিব বাদ। স্যার এই 18,000 টাকাটাকে যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা না। তুমি যেহেতু বাদ লিখেছো তুমি এটা ব্র্যাকেট দিতেই পারো, দিয়ে দাও ব্র্যাকেট। বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। এবার আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা এখান থেকে বাদ দিতে চাই। দেখো বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে গিয়ে আমাদের যে আইটেমগুলো আমরা লিখতে চাই, আমি গতদিন তোমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় বের করা শিখিয়েছিলাম আখি। বিক্রিত পণ্যের ব্যয় লিখতে গিয়ে বা বের করতে গিয়ে সর্বপ্রথম প্রারম্ভিক মজুত পণ্যটা লিখতে হয়। তোমরা চেয়ে দেখো আমাদের এই অঙ্কের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্যটা দেওয়া ছিল। ওই যে প্রারম্ভিক মজুত পণ্য 60,000 টাকা, দেখেছো?
তাহলে প্রারম্ভিক মজুত পণ্যটা ৬০,০০০ টাকা আমরা সবার আগে বিক্রিত পণ্যের ব্যয় নিতে গিয়ে এই ৬০,০০০ টাকা সবার আগে আমরা ২ নাম্বার কলামে বসাই দেই। দুই নম্বর কলামে আমরা বসাই দিই। আচ্ছা আমি আবার লিংক দিচ্ছি, টাইম একদম শেষ হয়ে গেছে বোধহয়, আর ১ মিনিট পর কেটে যাবে। আমি আবার লিংক